বুড়িগঙ্গার পারে জিঞ্জিরায় শিল্প সাম্রাজ্য, মেরামতের পাশাপাশি তৈরি হচ্ছে জাহাজও। যন্ত্রাংশের যোগান দিতে গড়ে উঠেছে মাঝারি শিল্পও। নতুন বানাই, পুরান রিফাইন করি। যে কোনো ডাইসের পাখা সেম টু সেম 19-20 হবে না, 20-20। সরকার যদি আমার সহযোগিতা করে, বাইরে আর যাইতে দিন, আমাদের দেশে এইগুলা তৈরি হতে পারতেছে। ছোট বড় সব শিল্পকে একই কাঠামোতে নিতে চলছে কাজ। মুন্সিগঞ্জে আধুনিক শিল্প পার্ক কাজ শুরু হয়েছে এবং সাভারে আমরা একদম নদীর পাড়ে 500 একর জমির উপরে আরেকটি শিল্প পার্ক করছি। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের উদ্ভট সব অজুহাত, জুড়ে দিল নানা শর্ত। একই সুর ইউরোপীয় ইউনিয়নের। 30 বছর পর শুরু হলো রাজধানীর চাঞ্চল্যকর সগীরা মোর্শেদ হত্যা মামলার বিচার কাজ। ভাসুর সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। করোনায় বাস্তবায়ন হলো 1 যুগ আগের উদ্যোগ। গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমাবে ভোগান্তি, ক্রমান্বয়ে আওতায় আসবে সব প্রতিষ্ঠান, আশা মঞ্জুরি কমিশনের। এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে টিকাদান। বদলে গেছে মেড ইন জিঞ্জিরার মানে। ছোট বড় মেরামত থেকে আস্ত জাহাজ তৈরি সবই হচ্ছে বুড়িগঙ্গার ওই পারে। আবার এসব জাহাজের 25% যন্ত্রাংশের যোগানও আসছে এখান থেকেই। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না তারা। যদিও শিল্প মন্ত্রণালয় বলছে এসব শিল্পকে এক করে নিতে কাজ করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। একটা সময় ছিল নকল পণ্যের সমর্থক হিসেবে ব্যবহার হতো মেড ইন জিঞ্জিরা। কালের বিবর্তনে এখানে একে একে ক্ষুদ্র মাঝারি থেকে গড়ে উঠেছে জাহাজ নির্মাণের মতো ভারী শিল্প। তাই এখানে এখন যে শিল্প সাম্রাজ্য গড়ে উঠেছে তাতে খুব সহজেই গর্ব করে বলার সময় এসেছে। সময়টা এখন মেড ইন জিঞ্জিরার। নদীর এই পাশে সারাদিন কানে বাজে এমন টুকটাক শব্দ। দিনে দিনে বুড়িগঙ্গার পার ঘেঁষে প্রায় 150 এমন ডকইয়ার্ড গড়ে উঠেছে। একটা সময়ে ছোটখাটো মেরামতের কাজ করলেও এখন যাত্রীবাহী আর পণ্যবাহী জাহাজের সকল মেরামতি হয় এই এলাকায়। চট্টগ্রাম থেকে আসা ইস্পাতের পাত, হাতুড়ি বাটালি আর ওয়েল্ডিংয়ের মাধ্যমেই সনাতনী কায়দায় চলে দিনরাত কাজ। শুধু কি মেরামত, আস্ত জাহাজও তৈরি করে ফেলেছেন এখানকার শ্রমিকরা। আমরা অলরেডি মনে করেন এটা যা আছে বানাইতে সবই পারি। নতুন বানাই, পুরান করি, রিফাইন করি। আবার পাশেই এই জাহাজ নির্মাণকে ঘিরে গড়ে উঠেছে মাঝারি শিল্প। এখানেও সনাতনী ম্যাজিক। হাতে হাতেই তৈরি হচ্ছে জাহাজের অনেক যন্ত্র ও যন্ত্রাংশ। ছোট বড় জাহাজের পাখা এখানে তৈরি হচ্ছে পেশাদার দক্ষ হাতে। দরকার এসব শিল্পকে একটু তুলে ধরা। এটা একটা ডাইস উড়ায় ফেলানোর পরে এটা আবার রিফারিং করুম। রিফারিংয়ের পরে হিট দিমু, হিট দেওয়ার পরে পিতল গালামু, তারপরে ঢালুম, তারপরে নতুন একটা পপুলার হয়ে যাব। যে কোনো ডাইসের পাখা সেম টু সেম 19-20 হবে না, 20-20। বিদেশি একটা পাখা কিনতে গেলে দেখা যায় টাকা লাগবে 6 লাখ, ওই পাখাটাই আমরা দিতেছি 4 লাখ টাকায়। সরকার যদি আমার সহযোগিতা করে, বাইরে আর যাইতে দিন, আমাদের দেশে এইগুলা তৈরি হতে পারতেছে। শিল্প মন্ত্রণালয় বলছে এরই মধ্যে এই শিল্পকে একটি কাঠামোয় নিতে কাজ চলছে। মুন্সিগঞ্জে আধুনিক শিল্প পার্ক কাজ শুরু হয়েছে এবং সাভারে আমরা একদম নদীর পাড়ে 500 একর জমির উপরে আরেকটি শিল্প পার্ক করছি। মূলত এই ধরনের শিল্প কারখানা স্থাপনের জন্য সেখানে জমি বরাদ্দ দেওয়া হবে। 80-র দশক থেকে ধীরে ধীরে উত্থান হয় জিঞ্জিরার এই শিল্প। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জিঞ্জিরায় জাহাজের যন্ত্রাংশের কারখানায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ,
এখন আমরা রয়েছি যে রিপোর্টটিতে যেটি দেখলাম জিঞ্জিরার এই পারে যে একটি শিল্প গড়ে উঠেছে, সেই শিল্প আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে আসলে সারি সারি যে জাহাজগুলো রয়েছে, জাহাজগুলো রেখে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আসলে মূলত এই বিভিন্ন মেরামতের জন্যই এখানে আনা হয়েছে এবং পাশাপাশি একদম ছোট ছোট ট্রলারের মতো যে ডিঙ্গি রয়েছে সেগুলো কিন্তু মেরামত হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, তারা এখানের যে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু এত সিদ্ধহস্ত, তারা কিন্তু মোটামুটি বলা যায় যে যেটি উঠে এসেছে রিপোর্টে সনাতনী কায়দায়, অর্থাৎ হাতুর বাটুলে পিটিয়ে পিটিয়েই কিন্তু এই বড় বড় জাহাজগুলো মেরামত করছেন এবং নতুন নতুন জাহাজপত্র তৈরিও করছেন। এবং আরও একটি বিষয় যে এই জাহাজকে কেন্দ্র করেই কিন্তু আসলে এখানে পুরো একটি বাজার তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু এই যে আনুষঙ্গিক যে যন্ত্রপাতি এবং যে শিটগুলো, যে পাতগুলো দিয়ে জাহাজ তৈরি হয়, সেগুলোর যে একটি বাজার তৈরি হয়েছে এবং বিস্তৃত একটা বলা যায় শিল্প নগরী কিন্তু এই জিঞ্জিরা কেন্দ্রিক গড়ে উঠেছে। এবং একজন শ্রমিক যেমনটি বলছিলেন যে কোনো কিছুই এখানে এনে দিলে তারা কিন্তু আসলে তেমনই গড়ে, মানে ঠিক তার মতো অবিকল করে কিন্তু একটি এই ব্যবস্থা তারা করে দিতে পারে। কিন্তু সম্প্রতিকে যে কথা উঠেছে, যেহেতু একদম বিআইডব্লিউটি এর জায়গা দখল করে বা বিআইডব্লিউটি এর জায়গার উপরে কিন্তু এই এখন যে এই ডকইয়ার্ডগুলো গড়ে উঠেছে, সেগুলো স্থানান্তরের একটি পরিকল্পনা কিন্তু সরকার নিচ্ছে, যে কারণে কিন্তু এখানে যারা শ্রমিক রয়েছেন, মালিক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের মধ্যে একটি শঙ্কা তৈরি হয়েছে। এবং এই কারণেই আমরা কিন্তু শিল্প মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছিলাম তাদের পরিকল্পনার কথা জানতে। তারা কিন্তু বলেছেন এই শিল্পগুলোকে আরও বেশি গোছানো বা একীভূত করার জন্য তারা কিন্তু এই মুন্সিগঞ্জ এলাকায় এই নদীর পাড়েই কিন্তু এই ডকইয়ার্ডগুলো স্থানান্তর করার পরিকল্পনা করছেন। এবং পাশাপাশি এই কেন্দ্রিক যে শিল্পগুলো একদম এর মধ্যে কিন্তু ক্ষুদ্র একদম ছোট্ট একটি নাট বল্টু থেকে শুরু করে বড় জাহাজের বড় ইস্পাতগুলো যদিও চট্টগ্রাম থেকে আসে, কিন্তু পরে কিন্তু এখানে প্রক্রিয়াজাত করে ধীরে ধীরে সেগুলো জোড়া লাগিয়ে কিন্তু জাহাজে পরিণত হচ্ছে। এই পুরো বিষয়গুলোকেই কিন্তু এই সবগুলো শিল্প মাথায় রেখে, অর্থাৎ একই সঙ্গে এই জাহাজ নির্মাণের মতো ভারী শিল্প, পাশে এই তার সঙ্গে যে মাঝারি কিছু শিল্প রয়েছে বা লাইট ইঞ্জিনিয়ারিং যেটা বলে সেই শিল্পটা, এবং একই সঙ্গে এর সঙ্গে ক্ষুদ্র ছোট ছোট যে শিল্প বা এই শিল্প যে গড়ে উঠেছে তাদেরকে স্থানান্তর করে সেখানেই কিন্তু তাদের নিয়ে যাওয়া হবে। তবে সেই প্রক্রিয়া কতদিন হবে বা কিভাবে হবে এই নিয়ে কিন্তু আসলে এখানকার শ্রমিক মালিক তাদের মধ্যে একটি দ্বিধা রয়েছে। তবে শিল্প মন্ত্রণালয় যে আশ্বস্ত করেছে যে তাদেরকে যথাযথ সুযোগ সুবিধা দিয়েই কিন্তু সেই শিল্পনগরীটি গড়ে তোলা হবে। তবে সবচেয়ে বড় কথা, এখানে আসলে চোখে না দেখলে আসলে বোঝা যায় না যে এদের যে বিশাল কর্মযোগ্য, এই কর্মযোগ্যকে আসলে সরকারি সহায়তা পেলে কিন্তু তারা যে বিষয়গুলো বলছে যে বিদেশে আমদানি করা যে পাত যন্ত্র বা যন্ত্রাংশ রয়েছে সেগুলোকে টেক্কা দিতে তারা যে সক্ষম, সেটি কেবল এখানে আসলেই বোঝা সম্ভব। এটি আসলে ছড়িয়ে দিতে হবে বাকি যারা ব্যবসায়ী আছে বা যারা এই পণ্যর সঙ্গে এই শিল্পের সঙ্গে জড়িত আছে, তাদের যদি এটার সঙ্গে এক করে দেওয়া যায় তাহলেই আসলে পুরোপুরি সুফল মিলবে এই জিঞ্জিরা এলাকার যে গড়ে ওঠা শিল্পনগরী, সেই শিল্পনগরী। তো সাথীরা, এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে দেওয়ার মতো সবশেষ তথ্য। জিঞ্জিরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। দেশে দেশে বড়দিন উদযাপনের প্রস্তুতির খবর জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। চলতি সপ্তাহের ভাষাঞ্চরে শুরু হতে যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নানা টালবাহানা শুরু করেছে জাতিসংঘ। তাদের দাবি, এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই, এমনকি স্থানান্তর প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে নানা শর্ত জুড়ে দিয়েছে তারা। দুপুরে এক আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের মূল্যায়নের পর তারা এ বিষয়ে মতামত জানাবে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই দৃষ্টিভঙ্গি দুঃখজনক। 2017 সালের আগস্টে দেশে রোহিঙ্গাদের ঢল নামার পর বেশ কয়েক দফা চেষ্টা করা হয় তাদের দেশে ফেরত পাঠাতে। সেই চেষ্টা এখন পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি। রোহিঙ্গাদের স্থানান্তরে নতুন করে ভাষাঞ্চর প্রস্তুত করা হলেও সেখানেও বাদ সাধছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। বেশ কয়েকবার তারিখ দিয়েও শুরু করা যায়নি তাদের নিয়ে যাওয়া। তবে নিজের অবস্থানে অনড় সরকার চলতি সপ্তাহে শুরু করতে যাচ্ছে স্থানান্তর প্রক্রিয়া। এ অবস্থায় বুধবার জাতিসংঘ পাঠানো এক বিবৃতিতে উদ্ভট অভিযোগ করে সংস্থাটি বলছে, এই প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্ত করেনি বাংলাদেশ সরকার। স্থানান্তরের ক্ষেত্রে নানা শর্ত জুড়ে দেয় তারা। এদিকে বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডিক্যাপ টকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের ভূমিকার দিকে তাকিয়ে আছেন তারা।
আমরা রোহিঙ্গাদের ভাষান্তরে প্রত্যাবাসন বিষয়ে জাতিসংঘের কারিগরি দল যে রিপোর্ট দেবে সেটির দিকে তাকিয়ে আছি। তাদের রিপোর্টের পর আমাদের মতামত জানাবো। তবে এই প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে। এক্ষেত্রে জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন যখন সীমান্তে বাবা মার কাছ থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানকে আলাদা করেছিল, তখন নিশ্চুপ ছিল তারা। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন শুরু করতে মিয়ানমারকে পর্যাপ্ত চাপ দিতে ব্যর্থ হলেও ভাষান্তর ইস্যুতে জাতিসংঘ প্রশ্নবিদ্ধ ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা। এই যে জাতিসংঘ বলেন, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বলেন, তারা হলো এই পশ্চিমা বিশ্ব, আমেরিকা সহ ইউরোপ সহ তাদের মাউথপিস হিসাবে কাজ করেন। সুতরাং এই রোহিঙ্গাদের নিয়ে এই পশ্চিমা বিশ্বের একটা দুর্বিসন্ধি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু এই রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না। চলতি সপ্তাহে ভাষান্তরে রোহিঙ্গাদের নিয়ে যেতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষও। এতে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। মনোবিজ্ঞানীরা বলছেন, পরিবার থেকেই অপরের প্রতি শ্রদ্ধাশীল হবার শিক্ষা জরুরি। আর প্রযুক্তিগত সহায়তা নিয়ে ভুক্তভোগীরা পেতে পারেন প্রতিকার। প্রান্তি সারোয়ারের রিপোর্ট। ডিজিটাল দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে খুব কম মানুষই আছেন। জন্মদিনের শুভেচ্ছা থেকে শুরু করে জীবন বাঁচাতে রক্তের সন্ধানে যেমন লাগে এই মাধ্যম, তেমনি মাঝে মাঝে তা হয়ে ওঠে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপের ভয়ঙ্কর হাতিয়ার। সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনা চোখে আঙুল দিয়ে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে একটি মানুষের অন্দরমহলে কতটুকু উকি দেওয়া যাবে। কলকাতার জনপ্রিয় ও মেধাবী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বন্ধু মধুরিমা গোস্বামীকে। অথচ তাদের বিয়েতে মধুরিমার দৈহিক গঠন, গায়ের রং নিয়ে শুরু হয় ট্রলের বন্যা। একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন ডিভোর্সের কথা। ব্যাখ্যা করেছেন তিনি কেন ডিভোর্স দিয়েছেন তার স্বামী অপুকে। তবুও নিস্তার মেলেনি ট্রল থেকে। কেবল মিডিয়ার মানুষ নন, সাধারণ মানুষও এই ট্রলের শিকার হচ্ছেন। মত প্রকাশ করার এখন অবারিত সুযোগ। যে কেউ ইচ্ছা করলে ইতি কিংবা নেতিবাচক যে কোনো সমালোচনাই করতে পারেন। আর সেই সুযোগটাকেই কেউ কেউ কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে পরিণত করেছেন ট্রলের উর্বর ভূমিতে। কেন এই বিকৃতি? যে কোনোভাবে একটি মন্তব্য করতে পারাতেই যেন সুখ। তবে উপায় কি? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন, আমরা কোন পরিবার থেকে এসেছি, এটাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। প্রশ্ন হলো, এই অসঙ্গতি কিংবা সংকটের পিছনে গণমাধ্যম কি দায় এড়াতে পারে? এ বিষয়ে মতামত জানালেন এই গণমাধ্যম কর্মী। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক বিস্তার ঘটেছে, কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে আমরা এখনো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সুষ্ঠু ব্যবহারের মতো শিক্ষিত হয়ে উঠতে পারিনি। সামাজিক এই সংকট থেকে বের হতে প্রযুক্তিগত কোনো সমাধান আছে কি? একটা কমিউনিটি তৈরি করা দরকার, যে কমিউনিটির কাজই হবে বিভিন্ন এই ধরনের যারা অ্যাবিউজিং কিংবা উত্ত্যক্ত করে তাদের বিরুদ্ধে বিভিন্ন রিপোর্ট করা। আইন কিংবা বিধিনিষেধ দিয়ে নয়, সাধারণ মানুষকে ভালো মন্দের ব্যাপারে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক সকলের ভালোবাসা আর সৌহার্দ্য প্রকাশের মাধ্যম, এমনটাই সবার প্রত্যাশা। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। করোনায় বাস্তবায়ন হলো এক যুগ আগের উদ্যোগের। দেশের 18টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একে একে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ পদ্ধতির আওতায় আসবে বলে আশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। উচ্চ মাধ্যমিকের সিডি পেরুতেই বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে সামিল হয় দেশের লাখো শিক্ষার্থী। দেশ জুড়ে ছড়িয়ে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটিতেই ভর্তি প্রক্রিয়া আলাদা, তাই একজন ভর্তিচ্ছুকে হন্য হয়ে ছুটতে হয় এক প্রান্ত থেকে অপর প্রান্তে। 2008 সাল থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার উদ্যোগের কথা থাকলেও এক যুগ পরে করোনার কারণে এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে দেশের 18টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এই গুচ্ছের আওতায় 3টি পরীক্ষা নেবে। একটি পরীক্ষা নেবে বিজ্ঞানের ছাত্রদের জন্য, আরেকটি পরীক্ষা নেবে বাণিজ্যের ছাত্রদের জন্য, আরেকটি পরীক্ষা নেবে কলার
মানবিক ছাত্রদের জন্য। উচ্চতে যে ভর্তি পরীক্ষা হবে তার উপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের ভর্তি করা হবে। সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ 18টি প্রতিষ্ঠান গুচ্ছ পদ্ধতির আওতায় থাকবে। এছাড়া বিশেষায়িত কৃষি ও প্রকৌশল বিদ্যার বিশ্ববিদ্যালয়গুলো এর আওতায় চলে আসার আশা করছে কমিশন। নিজেদের কমিটি থাকবে, তারা নিজেরা ডিসিশন নেবে, ডিসিশন নিয়ে যেভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করা যায় সেভাবে তারা ভর্তি পরীক্ষা নেবে। এমন পদ্ধতিতে শিক্ষার্থীরা মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় পরীক্ষা দেওয়ার পর জাতীয় স্কোরের ভিত্তিতে পছন্দের ক্যাম্পাস পাবে বলে জানালেন গুচ্ছের আওতায় থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গুচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করলে আমরা সর্বোচ্চ সেরা শিক্ষার্থীকেই আমরা পাবো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। এদিকে বুয়েটের নেতৃত্বে কুয়েট, রুয়েট, জুয়েটকে নিয়েও গুচ্ছ হবে বলে জানালেন এই শিক্ষক। একাডেমিক কাউন্সিলের যে সিদ্ধান্ত হয়েছে যে বুয়েটের নেতৃত্বে অন্যান্য যে 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সেই 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একত্রে নেওয়া সম্ভব। গেল শিক্ষাবর্ষে দেশের 60টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিলেও সব বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি বাস্তবায়নে স্বচ্ছতায় নতুন ধারা তৈরি হবে বলে মত শিক্ষাবিদদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহ থেকে 95% সুরক্ষা দিতে সক্ষম এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু করার আশা করছে ব্রিটেন। করোনার লাগাম টেনে ধরতে অবশেষে আশার আলো হয়ে এলো মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেক। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে করোনা থেকে 95% পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম এই ভ্যাকসিন। ফাইজার ও বায়োএনটেকের প্রতিষেধকটি তাই নিরাপদে ব্যবহার করা যাবে বলেও জানিয়েছে ব্রিটেন। ব্রিটিশদের ভ্যাকসিন দিতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। 4 কোটি ডোজ কিনতে চুক্তি করেছে ব্রিটেন, যা 2 কোটি মানুষের জন্য পর্যাপ্ত। আগামী সপ্তাহের মধ্যেই টিকাদান কার্যক্রম শুরু করার আশা ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর। BNT162B2 নামের এই ভ্যাকসিনটি সংরক্ষণ করতে হবে -70°C তাপমাত্রায়। RNA টাইপের এই ভ্যাকসিনের দাম পড়বে $20। খুব কম সময়ের মধ্যেই বাজারে আসতে যাচ্ছে প্রতিষেধকটি। সাধারণত একটি ভ্যাকসিন সরবরাহে 1 দশকের বেশি সময় লাগলেও মাত্র 10 মাসে সব প্রক্রিয়া সম্পন্ন করল ফাইজার ও বায়োএনটেক। যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ভ্যাকসিনটি। ওমর ইনান, সময় সংবাদ। করোনা সংক্রমণ রোধে রাজধানীতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর যাত্রাবাড়ি মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে যারা মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন বা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তাদেরকে আটকে প্রথমে সচেতন করা হচ্ছে, পরে মাস্ক পরিয়ে জরিমানা করে ছেড়ে দেওয়া হচ্ছে। এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জেল জরিমানা করাই অভিযানের মূল উদ্দেশ্য না। অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে চান তারা। তবে আপাতত 300 থেকে 400 টাকা জরিমানা অনাদায়ে জেল দেওয়া হচ্ছে। প্রয়োজনে শাস্তির মাত্রা বাড়ানো হবে বলেও জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘড়ি কিনতে গেছিলাম তো মাছটা রেখে আসছি, মাস্ক নিয়ে বেরিস হাতে ছিল, রিক্সায় যাচ্ছি না, মনে ছিল না, মানে পকেটেই থাকে। যত সময় পর্যন্ত আমরা সকলকে মাস্ক পরাতে সক্ষম না হব তত সময় পর্যন্ত আমাদের এই অভিযান কিন্তু চলমান থাকবে। জরিমানা করছি এবং মানুষকে আমরা মোটিভেট করছি, কনসাস করছি, মাস্ক বিতরণ করছি, তাদেরকে বোঝাচ্ছি যে মাস্ক পরিধান করার কি উপকারিতা। অস্ত্রোপচারে অকেজো কিডনির পাশাপাশি কেটে নেওয়া হয় কার্যকর কিডনিও, মৃত্যু হয় রোগীর। এ ঘটনায় অভিযুক্ত 4 চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক। অভিযোগ তদন্তে সকালে বঙ্গবন্ধু মেডিকেলে যায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার জুলফিকার আহমেদ আমিনের সাথে সভা করেন তারা। পরে তারা জানান, নির্দেশনার পরও মেডিকেল কর্তৃপক্ষ গেল 2 বছরে চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি তদন্ত প্রতিবেদনেও তাদের সম্পর্কে বিস্তারিত বলা হয়নি। গত 27 নভেম্বর শাহবাগ থানায় হত্যা মামলা করেন নিহত রওশন আরার ছেলে রফিক শিকদার। মামলায় বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, ডাক্তার আল মামুন, ডাক্তার ফারুক এবং ডাক্তার মোহাম্মদ কামালকে অভিযুক্ত করা হয়।
বারবার ধর্ণা দিয়েও দেশি মিলের চিনি কিনতে টিসিবিকে রাজি করাতে পারেনি শিল্প মন্ত্রণালয়। অথচ সরকারি প্রয়োজনে বাধ্যতামূলকভাবে দেশীয় পণ্য ক্রয়ে রয়েছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে, টিসিবির মাধ্যমে চিনি বিক্রির সুযোগ মিললে কিছুটা হলেও কমতো লোকসান। টিসিবির দাবি, চিনি ক্রয় দরপত্রের নিয়ম ভাঙার কোনো সুযোগ নেই। জুবায়ের ফয়সালের রিপোর্ট। লাগামহীন খরচ, বিপরীতে সীমিত উৎপাদন, প্রতিদিনই বাড়ছে শ্রমিক কর্মচারীর বকেয়া আর ব্যাংকের দেনা। এমন চতুর্মুখী সংকটে বিপর্যস্ত সরকারি 15 চিনিকল, যেখান থেকে উত্তরণে চিনি বিক্রি বাড়ানোর সঙ্গে অল্প কিছু পণ্য উৎপাদনেই সীমাবদ্ধ শিল্প মন্ত্রণালয়। তবে বছর জুড়ে ভর্তুকি দিয়ে চিনি বিক্রি করলেও সরকারি প্রতিষ্ঠান টিসিবি কেনে না আখের লাল চিনি, এমন অভিযোগ তৃণমূলে, যা স্বীকার করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে বারবার অনুরোধের পরও মন গলেনি টিসিবির। মিলের চিনি গুদমে গলে যাচ্ছে, পচে যাচ্ছে, সেখানে কিন্তু এটা টিসিবির মাধ্যমেও যদি দিত তাহলে কিন্তু আমাদের চিনি বিক্রিরও কোনো সমস্যা ছিল না। সেনাবাহিনী, পুলিশ, বিজেপি বাৎসরিক যে চিনি প্রয়োজন সেটার বরাদ্দ চায়। টিসিবিও আমাদের কাছে বরাদ্দ চেয়ে চিনি নিয়ে বাজারজাত করতে পারত, কিন্তু আমরাই টিসিবিকে অনেক সময় চিঠি লিখে আমাদের চিনি বরাদ্দ দেওয়ার জন্য বলেছি, কিন্তু তারপরও টিসিবি আমাদের চিনি নিতে আসে নাই। কার্যকর হচ্ছে না সরকারি চাহিদা পূরণে দেশীয় পণ্য ব্যবহারে উচ্চ পর্যায়ের নির্দেশনাও, এমন দাবি শিল্প মন্ত্রণালয়ের। আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে না, এটা প্রাইম মিনিস্টারের সুস্পষ্ট নির্দেশনা আছে। বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, এরপরেও ক্রয় করে না। কেন করে না সেটা তো তাদের ব্যাপার। যদিও টিসিবি বলছে দরপত্র অনুযায়ী সর্বনিম্ন দামেই চিনি কেনে প্রতিষ্ঠানটি। চিনি শিল্প কর্পোরেশন তো নিজেরাই বিক্রি করার জন্য যথেষ্ট, তারা তো নিজেরা নিজের সময় করতেছে। যদি আমাদের মিলগেট মূল্য হচ্ছে আমাদের টেন্ডারের কম পড়ে, তখন আমাদের টেন্ডার থেকে নিতে হয়। বেসরকারি যে সমস্ত তাদের কম্পিটিটর আছে তার সাথেও যাতে গুণগত বিষয়গুলো তারা কম্পিটিটিভ হতে পারে, সেই জিনিসটাও আমাদের নজরে রাখতে হবে। তবে নতুন মাড়াই মৌসুম থেকেই সবগুলো মিলে চিনির সঙ্গে বহুমুখী পণ্য উৎপাদনে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশে দেশে বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে। এরই মধ্যে রাস্তাঘাট, দোকানপাট, দর্শনীয় স্থান রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। তবে করোনা মহামারীতে বাড়তি সতর্কতা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ক্রোয়েশিয়ার জাগ্রেবের এই আলোকসজ্জা বলে দেয় বড়দিন এসে গেছে। রাস্তাঘাট, পার্ক, দোকানপাট ও বিভিন্ন প্যাভিলিয়নে উৎসবের আমেজ। তবে মহামারীর কারণে আগের মতো উপচে পড়া ভিড় নেই। সংক্রমণ ঠেকাতে ভ্রমণ সহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বিধিনিষেধ। মহামারীর মধ্যেই বড়দিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন ইতালীয়রাও। নানা ধরনের উপহারের পসরা সাজিয়ে বসেছে দোকানগুলো। বড়দিন ও নতুন বছরের বর্ণিল সাজে তুষার শুভ্র রাশিয়ার মস্কোর নিকোলস্কায়া হয়ে উঠেছে অপরূপা। সেন্ট্রাল স্কোয়ারের পাশাপাশি মানেচনা স্কোয়ারে ঐতিহ্যবাহী ক্রিসমাস মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে করোনার ঝুঁকি নিয়ে কতটা উপভোগ করা যাবে তা নিয়ে সন্দিহান রুশরা। এখনো বুঝতে পারছি না এবছর উৎসবে অংশ নেব কিনা। পরিবারকে সময় দিতে শহরের বাইরে থাকবো, তাই এখনো নিশ্চিত না। বিধিনিষেধ শিথিল করায় দোকানপাট খুলতে শুরু করেছে বেলজিয়ামে। ব্রাসেলসে ক্রিসমাস ট্রি সহ বিভিন্ন জায়গায় বড়দিনের সাজসজ্জা করা হয়েছে। তবে করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। করোনায় এবার জার্মানিতে বড়দিনের উৎসবে ভাটা পড়েছে। বেশিরভাগ শহরেই ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন বাতিল করা হয়েছে। ওমর ইনান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বুড়িগঙ্গার পাড়ের জিঞ্জিরা এখন শিল্পনগরী। মেরামতের পাশাপাশি তৈরি হচ্ছে আস্ত জাহাজও। যন্ত্রাংশের যোগান দিতে গড়ে উঠেছে মাঝারি শিল্প। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের উদ্ভট সব অজুহাত জুড়ে দিল নানা শর্ত। একই সুর ইউরোপীয় ইউনিয়নের। এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে টিকাদান। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।